আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আমাদের আরেকটা নতুন চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার 2 নিয়ে, যেটা হলো মুনাফার উপর মেইনলি। এখন এই চ্যাপ্টারটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমাদের কিছু বেসিক নিয়ে বেসিক জ্ঞান থাকা লাগবে বা জানা লাগবে। তার ভিতরে যে বিষয়গুলো হলো ক্রয় বিক্রয় করা বা আদান প্রদান করা, ব্যাংকের এবং ব্যবসা। তোমাদের এই চ্যাপ্টারটা মূলত এই জায়গায় যখন তোমরা ম্যাথ করতে যাবা তখন মূলত এই দুইটা জিনিস পাবা, অর্থাৎ ব্যাংকের বিষয়টা পাবা এবং ব্যবসার বিষয়টা পাবা। তো এখন ব্যাংক এবং ব্যবসার ক্ষেত্রে যেই জিনিসগুলো আমাদের স্পেসিফিক অর্থাৎ আলাদা আলাদাভাবে জানা লাগবে যখন আমরা ম্যাথ করতে যাব, সেটা হলো যে ব্যবসার ক্ষেত্রে আমাদের ম্যাথে যদি খেয়াল করো, যখন আমরা ম্যাথ করতে যাব তখন দেখবো যে এখানে হোলসেল ট্রেডার্স একটা বিষয় আছে, বা যেটা হলো পাইকারি বিক্রেতা, এবং তারপরে আছে রিটেল ট্রেডার্স যেটা হলো খুচরা বিক্রেতা, এবং আছে কমন বায়ার বা সাধারণ ক্রেতা। এখন এই ক্ষেত্রে একটা আরেকটার সাথে রিলেটেড, অর্থাৎ যারা হোলসেল ট্রেডার্স আছে তারা হলো মূলত প্রথম শ্রেণীর বিক্রেতা। যারা বিক্রয় করবে কার কাছে? তারা বিক্রয় করে আমাদের এই রিটেল ট্রেডার্স বা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রয় করে, এবং খুচরা বিক্রেতা আবার কি করে? ক্রেতাদের কাছে বিক্রয় করে। এখন দেখো, যখন পাইকারি বিক্রেতা বিক্রয় করতেছে তখন কিন্তু খুচরা বিক্রেতা এই জায়গায় কি? ক্রেতা, তাই না? খুচরা বিক্রেতা কি এই জায়গায়? ক্রেতা। এবং আবার খুচরা বিক্রেতা যখন কি বলে কমন বায়ারদের অর্থাৎ ক্রেতাদের কাছে অর্থাৎ আমাদের কাছে বিক্রয় করতেছে তখন কিন্তু আমরা ডিরেক্ট ক্রেতা। অর্থাৎ এই খুচরা বিক্রেতা কিন্তু এক সময় সে ক্রেতা, আবার এক সময় সে বিক্রেতা। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা লাগবে। এবং ব্যাংকের ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হলো আমাদের প্রফিট অন ডিপোজিট, অর্থাৎ আমাদের যে জামানতের উপর যে লভ্যাংশ বা লাভ দেয়, এই বিষয়টা আমাদের চ্যাপ্টারে আছে। এবং তার সাথে যেটা আছে আমাদের ইনভেস্ট, অর্থাৎ তুমি কোনো জায়গায় যদি কোনো টাকা বিনিয়োগ করো বা ব্যাংকে কোনো টাকা রাখো, সেই ব্যাংক কি করবে? আবার কোনো জায়গায় এটা কোনো না কোনো জায়গায় তারা ইনভেস্ট করতেছে অর্থাৎ বিনিয়োগ করতেছে, এই বিষয়টা এই জায়গায় আছে। এবং তার উপর আছে যেটা হলো ডিপোজিট। ডিপোজিট মানে হলো যেটা আমরা বলবো যে জামানত রাখা, অর্থাৎ তুমি যে ব্যাংকে রাখতেছো সেটা হলো ডিপোজিট করা, এবং ব্যাংক যখন করবে সেটা ইনভেস্ট করবে, এবং এটার উপর তুমি প্রফিট পাবা, এই বিষয়গুলো। এবং যখন আমরা ব্যবসার ক্ষেত্রে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো মার্কেট প্রাইস, অর্থাৎ মার্কেট প্রাইসের উপর আমাদের কি হয়? প্রফিট এন্ড লসটা ডিপেন্ড করে। অর্থাৎ তুমি যদি কোনো একটা জিনিস, ধরো যে সাপোজ তুমি 10 টাকা দিয়ে কিনছো, 10 টাকা দিয়ে কিনছো, এটা হলো তোমার অর্থাৎ বাইং প্রাইস, এটা তুমি কি করছো? বাই করছো। এখন বাই করার পর তুমি যদি এইটার মার্কেট প্রাইস যদি 8 টাকা রাখো, তাহলে কি তুমি এই জায়গায় প্রফিট করতে পারবা? পারবা না। এই জায়গায় কারণ তোমার কেনা হয়েছে 10 টাকা দিয়ে, তুমি এই জায়গায় বিক্রয় করছো 8 টাকায়, তাইলে পরে তোমার কি এই জায়গায় 2 টাকা লস হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি এই জায়গায় 2 টাকা লস করে ফেলছো। আবার তুমি যদি এই 10 টাকার জিনিসটাই যদি 12 টাকা কোনো জায়গায় বিক্রি করতে পারো, তাইলে পরে তোমার এই যে কি হইতেছে? 2 টাকা তোমার লাভ হয়ে যাইতেছে, তাই না? এই জায়গায় 2 টাকা লাভ হইতেছে। তো এর জন্য মূলত মানে তুমি ব্যবসায় লাভ করতেছো না লস করতেছো, এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে তোমার এই মার্কেট প্রাইসের উপর, অর্থাৎ তুমি কত টাকায় এটা মার্কেটে সেল করতে পারতেছো। তো এই মূলত আছে কিছু বেসিক, যেটা তোমার আগে জানা লাগবে। চ্যাপ্টার শুরু করার পূর্বে আমরা সূত্রে যখন যাব, সূত্রের আলোচনা এখনই করব। সূত্রের আলোচনা করার আগে তোমার এই বিষয়গুলো তোমার জাস্ট খেয়াল রাখা লাগবে যে তুমি কিভাবে ম্যাথটা করবা। আচ্ছা, দেখো, এখন ব্যবসা ক্ষেত্রে তোমার যেই ব্যবসার বিষয়গুলো থাকবে, অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট কেনা বিক্রি করা, যদি এত টাকায় কিনলো এত টাকায় বিক্রি করলো, তাইলে পরে তোমার লাভ হলো না লস হলো, এইগুলো তুমি যখন হিসাব করতে যাবা, বা ধরো যে তার থাকলো যে দোকানদারের এত টাকা দোকান ভাড়া, বা এত টাকা তার ক্যারিং কোস্ট, তারপরে এত টাকা তার রয়েছে অন্যান্য খরচ, এগুলো মিলায়া তার সে যদি এই প্রোডাক্টটা এত টাকায় বিক্রি করে, তাইলে পরে কি হয়? এমন যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে পরে সেক্ষেত্রে তুমি ব্যবসা ক্ষেত্রে কিভাবে হিসাবটা করবা? এর জন্য তোমার যে বিষয়টা খেয়াল রাখা লাগবে যে শপ রেন্ট বলো বা অন্যান্য খরচাদি বলো, বাইং প্রাইস বলো, সবগুলাই পড়বে তোমার কস্ট প্রাইসের উপর। অর্থাৎ তুমি কত টাকা খরচ করতেছো সেই প্রোডাক্টটার পিছনে, সেটা তোমার হিসাব করা লাগবে এইভাবে। এখন এই কস্ট প্রাইসের উপর তোমার ডিপেন্ড করবে, যখন বিজনেসের বা ব্যবসার ক্ষেত্রে তুমি যখন অঙ্কগুলো করবা তখন তোমার খেয়াল রাখা লাগবে এই কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করতেছে তোমার ব্যবসায় লাভ করতেছো না লস করতেছো। অর্থাৎ তুমি যদি এই কস্ট প্রাইসটা সেলিং প্রাইস, এই জায়গায় থাকবে, আরেকটা থাকবে হলো সেলিং প্রাইস। এই কস্ট প্রাইস আরেকটা হলো সেলিং প্রাইস। এই কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের বিষয়, এই কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের উপর তোমার নির্ভর করবে যে তুমি ব্যবসায় লাভ করতেছো না লস করতেছো। তবে
প্রফিট এন্ড লস মেইনলি যেটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ মুনাফা এবং ঘাটতি যেটাই বলো না কেন, মুনাফা এবং ক্ষতি যেটার উপর ডিপেন্ড করে সেটা হলো তোমার এই কস্ট প্রাইসের উপর। অর্থাৎ তোমার যদি কস্ট প্রাইসটা কম হয় কার থেকে, সেলিং প্রাইস থেকে, অর্থাৎ কস্ট প্রাইস যদি সেলিং প্রাইস থেকে তোমার কম হয় তাহলে পরে তুমি প্রফিট করতে পারবা। আর যদি সেলিং প্রাইসটা কস্ট প্রাইস থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ কস্ট প্রাইসটা তোমার কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে যে সেলিং প্রাইস থেকে, তাহলে পরে তোমার সেটা লস হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় এই সূত্র তোমার বইয়ের ভিতরে এই দুইটা সূত্র আছে, তুমি যদি দেখো বইয়ের ভিতরে এই দুইটা সূত্র পাবা, যেটা সম্পূর্ণটা ডিপেন্ড করে তোমার কস্ট প্রাইসের উপর। অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস এটা কখন হবে, যখন তুমি প্রফিট করতে পারবা, আর কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস হবে কখন, যখন তুমি লস করবা। হ্যাঁ, অর্থাৎ তোমার ধরো যে তোমার একটা জিনিসের উপর কস্ট আছে 10 টাকা, 10 টাকা দিয়ে একটা কস্ট করছো কোনো একটা জায়গায়, কোনো একটা প্রোডাক্টের উপর তুমি 10 টাকা কস্ট আছে। এখন সেই প্রোডাক্টটার তোমার যদি সেলিং প্রাইস হয় 8 টাকা, তাহলে পরে অটোমেটিকলি বোঝা যাইতেছে কস্ট প্রাইস কি হয়েছে, বেশি হয়ে গেছে কার থেকে, সেলিং প্রাইস থেকে। কস্ট প্রাইস যদি সেলিং প্রাইস থেকে বেশি হয়ে যায় তাহলে পরে সেটা কি হবে, অটোমেটিকলি লস হয়ে যাবে। আর যদি ধরো যে 10 টাকার প্রোডাক্টটা তুমি 12 টাকায় বিক্রি করে ফেলছো, তাহলে পরে তোমার কি হবে, কস্ট প্রাইসটা তুমি যদি 12 টাকায় সেলিং প্রাইসে রাখতে পারো বা বিক্রি করতে পারো, তাহলে পরে দেখা যাইতেছে যে আমার কস্ট প্রাইসটা কি সেলিং প্রাইস থেকে কম হয়ে গেছে। কম হয়ে যাওয়া মানে কি, প্রফিট হয়ে যাওয়া, অর্থাৎ আমার এই ক্ষেত্রে লাভ হয়ে গেছে। তো এই বিষয়গুলো তোমার মূলত বইয়ের যে ম্যাথগুলো আছে তার এই ম্যাথগুলোর ভিতরে জাস্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, যে লাভ এবং লস। সবচাইতে বেশি আলোচনা করা হয়েছে আমাদের ব্যাংকের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা যখন ব্যাংকের আলোচনা করব তখন দেখবা, অর্থাৎ 2.1 এবং 2.2 যা আছে সম্পূর্ণটাই হলো মূলত ব্যাংকের উপর বেসড করে। অর্থাৎ এই জায়গায় ব্যবসা আছে খুব কম, সামান্য একটু কয়েকটা অঙ্ক আছে, তো ম্যাক্সিমাম ম্যাথগুলাই আছে আমার ব্যাংকের উপর। দেখো ব্যাংকের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের বইয়ে আছে সেটা হলো যে আমাদের পার নাম একটা আছে যেটা হলো বাৎসরিক, হ্যাঁ, আরেকটা হলো এনুয়াল বা বাৎসরিক, এটাও বাৎসরিক ওটাও বাৎসরিক। এখন পার এনাম আর এনুয়াল এই দুইটা বিষয় আছে, এই দুইটাই আমাদের টাইমের অন্তর্ভুক্ত, এবং টাইম তো আছেই, অটোমেটিকলি টাইম থাকবে যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। এবং এই বাৎসরিক যে দুইটা আছে, হ্যাঁ, প্রতি বাৎসরিক বা বছরে একবার, এরকম যে কথাগুলো আছে এগুলো সবগুলাই আমাদের টাইমের অন্তর্ভুক্ত, এগুলো আমরা টাইম হিসাবে কাউন্ট করব। আরেকটা আছে ইনিশিয়াল প্রিন্সিপাল বা প্রিন্সিপাল, এই দুইটাই আবার প্রিন্সিপাল, অর্থাৎ এই দুইটাকে আমরা প্রিন্সিপাল হিসেবে কাউন্ট করব। এখন প্রিন্সিপাল বা পি দ্বারা কাউন্ট করব। হ্যাঁ, আরেকটা হলো ইন্টারেস্ট, যেটাকে আমরা ইন্টারেস্ট, দেখো আমরা কিন্তু প্রফিট বলতেছি, বাট আলটিমেটলি এটা কিন্তু আমাদের ইন্টারেস্ট হিসেবে কাউন্ট করা লাগবে। কেন ইন্টারেস্ট হিসেবে কাউন্ট করা লাগবে, ব্যাংকে সবসময় ইন্টারেস্টই দেয়, হ্যাঁ, প্রফিট দেয় না, ইন্টারেস্ট দেয়, এবং সেই ইন্টারেস্টটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব এক্ষেত্রে। আর টাইম যে বিষয়টা বললাম, যে টাইমের যে হিসাবটা আছে, টাইমটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। টাইমকে কিন্তু আবার টি দ্বারা প্রকাশ করতে যাই না, টাইমকে আমরা এন দ্বারা প্রকাশ করব। আর রেট অফ প্রিন্সিপাল যেটা আছে বা মুনাফার হার যেটা আছে সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব, ছোট হাতের আর দ্বারা। তো এই হলো মূলত তোমার সূত্রের যে বিষয়গুলো থাকে বা ব্যাংকে যে বিষয়গুলো থাকে তার একটা মানে কি বলে তোমার যে যে কি বলে প্রতীক বা চিহ্ন, সেগুলো আমরা নিয়ে আলোচনা করলাম। এখন দেখো এই জায়গায় যে তুমি কিভাবে প্রফিট প্রিন্সিপাল বের করবে। হ্যাঁ, প্রফিট প্রিন্সিপালকে কিন্তু আমরা দেখো, প্রফিট প্রিন্সিপাল যেটা আছে সেটাকে আমরা কি করি, প্রফিট প্রিন্সিপালকে আমরা এ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এই এ দ্বারা যেটা প্রকাশ করি সেটা হলো আবার টোটাল প্রফিট। হ্যাঁ, এই জায়গায় একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হলো আমাদের টোটাল প্রফিট। টোটাল প্রফিট এটা হলো তোমার মূলত আমাদের প্রফিট প্রিন্সিপাল। তার মানে হলো এটার ভিতরে আমার কি আছে, এই টোটাল প্রফিটে বা প্রফিট প্রিন্সিপালের ভিতরে আমার আছে প্রফিট আছে, অর্থাৎ তুমি কত টাকা প্রফিট পাইতেছো সেটা থাকবে, তার সাথে কি থাকবে, প্রিন্সিপাল থাকবে, প্রিন্সিপাল থাকবে। এই দুইটা জিনিস মিলে হলো আমাদের টোটাল প্রফিট বা টোটাল প্রিন্সিপাল, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, প্রফিট প্রিন্সিপাল। এই প্রফিট প্রিন্সিপালের ভিতর আমার কি থাকে, এই যে প্রিন্সিপাল থাকে এবং প্রফিট থাকে। আর এই প্রিন্সিপালকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আমরা আগেই বলছি যে প্রিন্সিপালকে আমরা পি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এটা হলো পি, এবং প্রফিট যেটা আছে সেই প্রফিটকে আমরা প্রকাশ করি আই দ্বারা, যেটা হলো মূলত আমরা বলি প্রফিট, বাট এটা প্রফিট না, সেটা হলো ইন্টারেস্ট, এটাকে প্রকাশ করব আমরা আই দ্বারা। তো এ ইকুয়াল টু আমরা কি পাইলাম, পি প্লাস আই। এটা তোমার বইয়ের ভিতরে সবগুলো সূত্রই আছে, এই সূত্রটা আছে, বাট এগুলো পরবর্তীতে আমরা ভাঙে দেখো আলোচনা করি। যে এখন ধরো যে আমার
টোটাল প্রফিট বা প্রফিট প্রিন্সিপাল দেওয়া আছে, তা এখন আমাকে বলছে যে তুমি, এবং প্রিন্সিপাল দেওয়া আছে, প্রফিট প্রিন্সিপাল দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, এখন আমাকে বলছে প্রফিট বের করো। তাইলে পরে সূত্র কি হবে, যে আমার আই যেহেতু বের করতে বলছে, আমার যখন আই বের করতে বলবে তখন আমরা ইকুয়েশন সলভ যেভাবে করি বা সমীকরণের সমাধান যেটা আছে সেই হিসাবে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ এ থেকে পি যদি বাদ দিই তাহলে পরে আমি কি পাবো, ইন্টারেস্টটা পাবো। এবং সেম ওয়েতে আমাকে যদি পি বের করতে বলে আমরা কি করবো, এ থেকে আই কে বাদ দিব, তাইলে পরে আমরা পি বের হয়ে যাবে। অর্থাৎ ধরো যে তুমি কোনো ব্যাংকে 100 টাকা রাখছো, এখন তোমাকে বলছে যে সে কি করবে, 100 টাকা তুমি ব্যাংকে রাখছো, সে তোমাকে বলছে যে তুমি বছর শেষে এটার উপর কয় টাকা পাবা, 10 টাকা তুমি কি পাবা, ইন্টারেস্ট পাবা। এখন তোমাকে প্রশ্ন করলো যে তুমি যদি কোনো ব্যাংকে 100 টাকা রাখো এবং 1 বছরে সে যদি তোমাকে 10 টাকা প্রফিট দেয় বা ইন্টারেস্ট দেয়, তাহলে পরে তোমার প্রফিট প্রিন্সিপাল কত আসতেছে, অর্থাৎ বছর শেষে কিন্তু তোমার এই টাকাটা কত হয়ে যাইতেছে, 110 টাকা হয়ে যেতেছে। এই 110 টাকা হলো তোমার মূলত প্রফিট প্রিন্সিপাল। হ্যাঁ, বিষয়টা বুঝো যে তোমার প্রফিট, তুমি ব্যাংকে যত টাকা রাখতেছো এটা হলো তোমার প্রিন্সিপাল। হ্যাঁ, এটা হলো মূলধন বা প্রিন্সিপাল। এবং যত টাকা তোমাকে এই জায়গায় প্রফিট দিতেছে, অর্থাৎ 10 টাকা যে কি করতেছে, 100 টাকা 1 বছরে তোমাকে কি দিতেছে, 1 বছরে তোমাকে কয় টাকা দিতেছে, 10 টাকা দিতেছে, এটা হলো মূলত আমার প্রফিট। এই প্রফিটটাকে আমরা বলি কি বলি, ইন্টারেস্ট। এটাকে আমরা বলি ইন্টারেস্ট। এখন এই প্রিন্সিপাল আর প্রফিট, ইন্টারেস্ট বা প্রফিট মিলে আমার যেটা আসতেছে সেটা হলো আমার প্রফিট প্রিন্সিপাল। এটা হলো আমার প্রফিট প্রিন্সিপাল। হ্যাঁ, তো বিষয়গুলো তুমি আশা করি বুঝতে পারছো যে 100 টাকা যেটা রাখলা, অর্থাৎ মূলধন যেটা রাখলা সেটাকে আমরা বলবো, মূলধনকে আমরা মূলত বলবো প্রিন্সিপাল, এবং যেটা আমাকে প্রফিট দিতেছে সেটা হলো ইন্টারেস্ট বা মুনাফা। এবং এই মূলধন এবং মুনাফা মিলে আমার কি আসতেছে, আহ, আহ, কি বলে, মুনাফা মূলধন বা মোট মুনাফা। হ্যাঁ, মুনাফা মূলধন যেটা সেটা। হ্যাঁ, এইটা হলো আমার মূলত প্রাথমিক আলোচনা। দেখো, এর আগে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো যে আমাদের শুধুমাত্র ব্যাংকে সরল মুনাফা, হ্যাঁ, বা ধরো যে সিম্পল প্রফিট যেটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। এখন যদি মুনাফার হার দেওয়া থাকে, হ্যাঁ, ধরো যে রেট দেওয়া আছে একটা ব্যাংকের, তো রেটের ভিতরে কি কি থাকে সেটা হলো, সেই ক্ষেত্রে আমার প্রফিট বের করার সূত্রটা হলো যে প্রফিট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু রেট অফ প্রফিট ইন্টু টাইম। অর্থাৎ প্রিন্সিপাল থাকবে, তার সাথে কি থাকবে, রেট অফ প্রফিট, অর্থাৎ রেট থাকবে, হার থাকবে যেটা সেটা থাকবে, অর্থাৎ মূলধন থাকবে, হার থাকবে, এবং সময় থাকবে, হ্যাঁ, টাইম থাকবে। অর্থাৎ প্রফিট বা ইন্টারেস্ট আই ইকুয়াল টু হলো পি আর এন। এটা হলো আমার ইয়া বের করা, কি বলে, প্রফিট বের করার সূত্র, যেটা আমরা আগে আলোচনা করছি। এখন এইরকম যদি দেওয়া থাকে, হ্যাঁ, এরকম থাকলে তুমি তাহলে পরে এটা তখন কখন ইউজ করবে, এটা তুমি শুধুমাত্র তখন ইউজ করবে যখন আমার হার বা রেট দেওয়া আছে। হ্যাঁ, তো আই ইকুয়াল টু পি আর এন একটা হইলো। এখন এই জায়গা থেকে যদি আমাকে বলে যে এই প্রফিট দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, বা ধরো যে হার দেওয়া আছে, এখন তোমাকে আমাকে বললো যে টাইম বের করো, তাহলে এই ক্ষেত্রে তোমার সূত্র কি হবে, তাহলে এই ক্ষেত্রে আমার সূত্র হবে এন ইকুয়াল টু আই বাই পি আর। এবং আবার যদি আমাকে আর বের করতে বলে, এন তো বের করলাম, এখন যদি আমাকে আর বের করতে বলে, আর বের করতে বলে তাহলে কি হবে, আর ইকুয়াল টু আই বাই পি এন। হ্যাঁ, এবং আবার যদি আমাকে এখানে প্রিন্সিপাল বা পি বের করতে বলে, মূলধন বের করতে বলে, পি বা প্রিন্সিপাল বা মূলধন বের করার ক্ষেত্রে তখন আমার এই সূত্র ইউজ করা লাগবে। অর্থাৎ তুমি এই এই সূত্রটা তো তোমার বইয়েই দেওয়া আছে, এটা ইয়া করা লাগবে না, বাট এইগুলো তুমি চাইলে নোট করে রাখতে পারো, কারণ তুমি যখন ম্যাথ করতে পারো যাতে তুমি ইজিলি বের করতে পারো। এখন দেখো, আরেকটা হলো যে প্রফিট প্রিন্সিপাল। এই ক্ষেত্রে যদি, অর্থাৎ হার দেওয়া আছে এমন অঙ্কের যদি আমার প্রফিট প্রিন্সিপাল বের করতে বলে, তো প্রফিট প্রিন্সিপাল মানে কি, প্রফিট প্রিন্সিপাল মানে তো বলছি যে টোটাল, অর্থাৎ প্রফিট এবং প্রিন্সিপাল মিলে আমার প্রফিট প্রিন্সিপাল আসবে, এবং প্রফিট প্রিন্সিপালকে আমরা এ দ্বারা প্রকাশ করব, এটা আমরা আগেই আলোচনা করছি। অর্থাৎ মোট, অর্থাৎ কি বলে, মুনাফা এবং মূলধনের যোগফলই হলো আমার প্রফিট প্রিন্সিপাল। তাহলে পি প্লাস আই, এটা তো লিখলাম। এখন দেখো, এই ক্ষেত্রে আই কিন্তু আবার জানি, আই ইকুয়াল টু, আমরা কি জানি, আই ইকুয়াল টু পি আর এন। তার মানে আমরা কি লিখতে পারবো, পি প্লাস আই এর জায়গায় আমরা লিখতে পারবো কি, পি আর এন। এখন দেখো, এই জায়গায় দুইটা পি হয়ে গেছে না, দুইটা পি হয়ে যাওয়ার কারণে আমরা কি করতে পারবো, এই জায়গায় আমরা পি কমন নিতে পারবো।
তাহলে আমরা যদি পি কমন নিই তাহলে পরে আমার কি হইতেছে, এই পি তো ওয়ানই হয়ে যাচ্ছে, তার সাথে এটা তো ওয়ান হয়ে গেল, ওয়ান ইন্টু আর এন। অর্থাৎ আমরা কি লিখতে পারি যে এ অর্থাৎ প্রফিট প্রিন্সিপাল এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর এন। এটা হলো আমার মূলত সূত্র, অর্থাৎ এটা হলো আমার মেইন সূত্র যেটা আমার বইয়ে দেওয়া আছে। এটা কিভাবে আসলো, এইভাবে আসলো। ওকে, যে আমরা যখন এ ইকুয়াল টু আমরা কি জানি, এ ইকুয়াল টু হলো আমাদের প্রিন্সিপাল প্লাস প্রফিট, প্রিন্সিপাল প্লাস প্রফিট, প্রিন্সিপালকে আমরা পি দ্বারা প্রকাশ করি এবং প্রফিটকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আই ইকুয়াল টু আমরা এই জায়গায় একটা সূত্র পাইলাম, যদি আমাদের কি দেওয়া থাকে, রেট অফ প্রিন্সিপাল বা হার দেওয়া থাকে, হার যদি মুনাফা হার যদি আমার এই জায়গায় দেওয়া থাকে, তাহলে পরে আমরা কি লিখতে পারি যে আই ইকুয়াল টু পি আর এন, এবং এই জিনিসটা আমরা এই আয়ের জায়গায় লিখে দিছি, অর্থাৎ পি আর এন লিখে দিছি। এবং এই জায়গায় আমার দুইটা পি হয়ে যাওয়ার কারণে আমরা একটা পি কমন নিছি, কমন নেওয়ার পরে আমরা পাইছি যে ওয়ান প্লাস আর এন, অর্থাৎ এই সূত্রটা আমরা ফাইনালি পাইছি। এখন আমরা যখন 2.1 শেষ করে আমরা যখন 2.2 তে যাব, তখন আমাদের একটা আসে কম্পাউন্ড প্রিন্সিপাল। হ্যাঁ, কম্পাউন্ড প্রিন্সিপাল বা চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা যেটা আসে সেটা আসে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার কম্পাউন্ড প্রিন্সিপাল বা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমার খেয়াল রাখা লাগে হলো যে ইনিশিয়াল প্রিন্সিপাল। ইনিশিয়াল প্রিন্সিপাল কোনটা, যেমন তুমি ধরো যে তুমি ব্যাংকে কি রাখছো, 100 টাকা জমা রাখছো, 100 টাকা মূলধন রাখছো বা ডিপোজিট করছো। হ্যাঁ, 100 টাকা তুমি জামানত রাখছো ব্যাংকের ভিতর। এখন ব্যাংক তোমাকে বলছে যে এটা আমরা 10% হারে আমরা কি করব, 10% ইন রেট অফ প্রিন্সিপালে আমরা এটা কি করব, কম্পাউন্ড প্রিন্সিপাল করব, বা ধরো যে চক্রবৃদ্ধি মুনাফায় আমি আপনাকে লাভ দিয়ে যাবো। হ্যাঁ, তার মানে কি, তুমি এক বছর শেষে তুমি কি পাবা, 100 টাকার উপর, এক বছর শেষে তুমি 100 টাকার উপর কত পাইতেছো, 10 টাকা প্রিন্সিপাল বা ইয়া পাইতেছো না, রেট পাইতেছো না, বা মুনাফা পাইতেছো না। তুমি 10 টাকা মুনাফা পাইলা, 100 টাকার উপর 10 টাকা মুনাফা পাইলা, তার মানে কি এক বছর শেষে তোমার এটা হলো কত, 110 টাকা। এখন তুমি যখন আবার দ্বিতীয় বছর যখন ওই যে 10% রেটে তুমি যখন আবার মুনাফা পাইতে যাবা না, তখন এই 110 টাকার উপরেই আবার তোমার কি হবে, 110 টাকার উপরে আবার 10% তোমার কাউন্ট হবে। হ্যাঁ, বুঝা গেছে? অর্থাৎ এই 100 এর আগের বার কাউন্ট করছিলাম আমরা কতর উপরে, 100-র উপরে, শুধুমাত্র 100-র উপরে আমাদের কত দিছিল, 10% প্রফিট দিছিল, যার কারণে আমরা কত পাইছিলাম, 10 টাকা পাইছিলাম। এখন আবার কি করবে, এই যে 110 টাকা এক বছর শেষে হইলো না, দ্বিতীয় বছর যাওয়ার সময় আমাদের কি করবে, যে 10% যেটা কাউন্ট করবে সেটা কাউন্ট করবে 110-এর উপর। অর্থাৎ আগের 100-র সাথে কোনো আর সম্পর্ক থাকবে না আমার। অর্থাৎ এই যে 110 যেটা আমরা পাইলাম দ্বিতীয় বছরের শুরুতে, সেটাই হলো আমার ইনিশিয়াল প্রিন্সিপাল। সরি, এটা হলো আমার কম্পাউন্ড প্রিন্সিপাল। হ্যাঁ, এটা হলো আমার কম্পাউন্ড প্রিন্সিপাল। আর ইনিশিয়াল প্রিন্সিপাল কোনটা, ইনিশিয়াল প্রিন্সিপাল হলো যেটা তুমি জমা রাখছিলা। এই ইনিশিয়াল প্রিন্সিপাল কিন্তু প্রত্যেক বছরের চেঞ্জ হবে, বুঝা গেছে? এই এক বছর শেষে আমার কম্পাউন্ড প্রিন্সিপাল হইলো 110, আর এক বছরের শুরুতে আমার ইনিশিয়াল প্রিন্সিপাল ছিল 100 টাকা। আবার দ্বিতীয় বছর যখন শুরু করবা, এই যে কম্পাউন্ড প্রিন্সিপাল যেটা পাইছো না 110 টাকা, এইটাই হয়ে যাবে আমার ইনিশিয়াল প্রিন্সিপাল। অর্থাৎ আমার 110 টাকার উপরে এখন আমাকে কি করবে, 10% প্রফিট দিবে। অর্থাৎ 10% প্রফিট দিবে কিসের উপর, 110-এর উপর। 110-এর উপর 10% প্রফিট দিলে আমার কত আসে, 11 টাকা। অর্থাৎ প্রথম বছর আমি পাইছিলাম 10 টাকা, দ্বিতীয় বছর পাইছি আমি 11 টাকা। 11 টাকা পাওয়ার পরে আমার কত হইলো, তার মানে আমার হইলো 121 টাকা। এই 121 টাকা হলো আমার দ্বিতীয় বছরের শেষে, 121 টাকা হলো আমার দ্বিতীয় বছরের শেষে কি কম্পাউন্ড প্রিন্সিপাল, আর 110 হলো আমার দ্বিতীয় বছরের শুরুতে ইনিশিয়াল প্রিন্সিপাল। তো বিষয়টা হলো যে তুমি যখন কম্পাউন্ড প্রিন্সিপাল অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা যখন আলোচনা করবা, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেই মূলধন যেটা আছে, মূলধনটা বছরের শেষে নতুন একটা মূলধন আসবে। সেটা হলো যে আমাদের যে মূলধনটা আমরা ব্যাংকে জমা রাখছিলাম তার সাথে ইন্টারেস্টটা যুক্ত হয়ে আমার কম্পাউন্ড প্রিন্সিপাল বা ধরো যে চক্রবৃদ্ধির যে কি বলে, চক্রবৃদ্ধির মূলধন হয়ে যাবে। বুঝা গেছে? এটা হলো আমার নিউ প্রিন্সিপাল। হ্যাঁ, এটা যেটা বুঝতে পারতেছো যে ইনিশিয়াল প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দ্বিতীয় বছর শেষে আমার নিউ প্রিন্সিপাল হয়ে যাবে। তো এই হলো মূলত কম্পাউন্ড প্রিন্সিপালের শুরু। এরপর আমরা কম্পাউন্ড প্রিন্সিপালের সূত্র নিয়ে আলোচনা করি। চলো, কম্পাউন্ড প্রিন্সিপালের ক্ষেত্রে আমার যে ম্যাথটা করা লাগবে সেটা হলো যে কম্পাউন্ড প্রিন্সিপালকে আমরা মূলত প্রকাশ করব সি দ্বারা। কম্পাউন্ড প্রিন্সিপালকে আমরা প্রকাশ করব সি দ্বারা, এবং প্রিন্সিপাল প্রফিটকে তো আমরা পি এবং আই দ্বারা প্রকাশ করতেছি একদম শুরু থেকেই, যেটা আলোচনা করছি আমরা শুরুতেই আলোচনা করছি। তার মানে কি সি ইকুয়াল টু লিখতে পারি পি প্লাস আই, এবং পি প্লাস আই যখন লিখলাম তার মানে কি আই ইকুয়াল টু আমরা শিখছিলাম যে আই ইজ ইকুয়াল টু আমাদের কি, P
পি আর এন, এই জিনিসটাই আমরা এই জায়গায় কি বলে ইনক্লুড করছি বা ইউজ করছি। সেটা হলো যে আই এর জায়গায় আমরা পি আর এনটা বসাইছি এবং পি সি কমন নিছি, তাহলে সি ইকুয়াল টু আমরা এটা পাইছি পি ইন্টু ওয়ান প্লাস আর এন, এটা পাইলাম। এটা কত কখন আমার, যখন এন ইজ ইকুয়াল টু আমার 1 হবে। এখন দেখো খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখা লাগবে, সেটা হলো যদি আমার n ইকুয়াল টু 2 হয় তাহলে আমার সূত্র কি হবে? n ইকুয়াল টু 2 হইলে আমার সূত্র কি হবে? n ইকুয়াল টু 2 হলে আমার যা হবে ফর্মুলা তো আমার এইটাই থাকবে, তাই না? p প্লাস i আমার ইউজ হবে, p প্লাস i আমার ইউজ হবে, অর্থাৎ এক্ষেত্রে আমার যেটা করা লাগবে যে c ইকুয়াল টু p প্লাস i। এখন এই জায়গায় আমরা যদি ভাঙি তাইলে পরে আমরা কি পাবো? p প্লাস পি আর এন। এখন দেখো এই জায়গায় কোন পিটা কই ইউজ হইতেছে, যেমন এটা কি আমার 1 বছরান্তে যদি হয় C1, খেয়াল রেখো এটা যদি হয় আমার 1 বছরান্তের হিসাব, অর্থাৎ প্রথম বছর, অর্থাৎ n ইকুয়াল টু যদি 1 হয়, 1 এর কি বলে আউটপুট যদি আমার এইটা হয়, তাইলে পরে আমার এই C1টাই কি আমার দ্বিতীয় বছরে, অর্থাৎ C2 এর ক্ষেত্রে আমার P এর ভ্যালুটা কি হবে? C1 এর ভ্যালু, তাই না? তার মানে কি আমি কি করব, এই জায়গায় C1 এর ভ্যালুটা বসাবো, C1 এর ভ্যালুটা বসাবো, এবং প্রিন্সিপাল যত আছে সব জায়গায় তো C1 এর ভ্যালুটাই বসবে, এবং আর ইকুয়াল টু তো থাকবেই, তার সাথে n ও থাকবে। n ইকুয়াল টু এই জায়গায় আমার কত আসতেছে? n ইকুয়াল টু আমার আসতেছে 2, n ইকুয়াল টু আমার এই জায়গায় আসতেছে 2, যেটাকে আমরা n দ্বারাই আপাতত ইয়া করি, আইডেন্টিফাই করি। এখন দেখো C1 এর যে ভ্যালুগুলা আছে, C1 এর ভ্যালুগুলা কি আমার? p ইন্টু 1 প্লাস i, p ইন্টু 1 প্লাস আর এন, অর্থাৎ এইটা, এবং এই জায়গায় বসাও সেম p ইন্টু 1, হ্যাঁ p ইন্টু 1 প্লাস আর এন, তার সাথে তো আর এন থাকবেই। এখন এই জিনিসটা যখন আমরা করলাম, তখন দেখো এই জায়গায় কিন্তু আমার p ইন্টু 1 প্লাস আর এন কমন যায়, তাই না? তাহলে আমি কি করি, p ইন্টু 1 প্লাস আর এন কমন নিই, কমন নিলে আমার কি আসতেছে? 1 প্লাস আর এন আসতেছে, 1 প্লাস আর এন, তাই না? এই যে 1 প্লাস আর এন, 1 প্লাস আর এন আমি দুইটা পাইলাম, তাহলে আমি কি লিখতে পারি যে p ইন্টু 1 প্লাস আর এন হোল স্কোয়ার, এটা আমার কি C2 এর ভ্যালু, C2 এর ভ্যালু না, এটা হলো আমার C2 এর ভ্যালু। এখন অন দ্য সেম ওয়েতে আমি যদি n ইকুয়াল টু 3 বের করি, n ইকুয়াল টু যদি আমি 3 বের করি, তার মানে আমি C3 বের করব, C3 বের করব। C3 বের করতে গেলে আমার কি করা লাগবে? ফর্মুলা এটাই বসাবো, আমার p প্লাস i বসাবো, বাট এই জায়গায় আমার যে p এর ভ্যালু সেটা হলো আমার C2 এর ভ্যালু, C2 এর ভ্যালু বসানো লাগবে, অর্থাৎ C3 এর ক্ষেত্রে আমার p এর ভ্যালু এসে বসবে কোনটা? C3 এর ক্ষেত্রে আমার p এর ভ্যালু বসবে C2 এরটা। হ্যাঁ, তার মানে আমি এখানে কি বসাবো যে p প্লাস পি আর এন, অর্থাৎ p এর জায়গায় আমি বসাবো C2 এর ভ্যালু। C2 এর ভ্যালু কত আমার? p ইন্টু 1 প্লাস আর এন হোল স্কোয়ার প্লাস p ইন্টু 1 প্লাস আর এন হোল স্কোয়ার, আর এন থাকলো সেম p ইন্টু 1 প্লাস আর এন হোল স্কোয়ার, আমি কি করলাম কমন নিলাম, তাহলে কত আসে? 1 প্লাস আর এন থাকে আমার, তাই না? 1 প্লাস আর এন আর 1 প্লাস আর এন হোল স্কোয়ার যদি আমি গুণ করি তাহলে আমার কত আসে? p ইন্টু 1 প্লাস আর এন হোল কিউব। এটা হলো আমার C3 এর ভ্যালু, বুঝা গেছে? অর্থাৎ n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার যে ফর্মুলাটা কি হবে। এখন যদি আমাকে বলে n বছর, অর্থাৎ আমি জানি না আলটিমেটলি আমাকে কত বছর এটা বের করতে বলবে, আমি 3 বছর পর্যন্ত বের করতে পারছি, তাই না? এখন যদি আমাকে বলে 11 বছর এটা বের করার জন্য, আমার কি পসিবল এইভাবে একটা ধাপে ধাপে অঙ্ক করে বের করা যে C11 এর ভ্যালু কত আসে? পসিবল না। এক্ষেত্রে আমার n বছর, অর্থাৎ n সংখ্যক বছরের যে ফর্মুলাটা হবে, দেখো একটা জিনিস খেয়াল করো যে C1 এর ক্ষেত্রে কিন্তু এটার পাওয়ার 1ই আছে,
অর্থাৎ আর প্লাস ওই 1 প্লাস আর এন এর পাওয়ার কত আছে, 1ই আছে। C2 এর ক্ষেত্রে আমার C2 এর ভ্যালু যখন আমি বের করছি তখন 1 প্লাস আর এন এর ভ্যালু 2 হয়েছে। আবার C3 এর ভ্যালু যখন বের করছি তখন আমার কিন্তু 1 প্লাস আর এন এর ভ্যালু 3 হয়েছে। অর্থাৎ বছর যত হইতেছে, অর্থাৎ এন এর ভ্যালু যত হইতেছে আমার টু দি পাওয়ার তত হইতেছে। তার মানে আমি এন সংখ্যক বছরের যদি আমি সি ভ্যালু বের করতে চাই, অর্থাৎ সি এন এর ভ্যালু বের করতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আমার কি হবে, এই জায়গায় খেয়াল করো, আমি যদি সি এন এর ভ্যালু বের করতে চাই তার মানে আমি অটোমেটিকলি বলতে পারি যে পি ইন্টু 1 প্লাস আর এন হোল টু দি পাওয়ার এন। এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি, এই ফর্মুলাটা আমি ইউজ করলে আমি কি করতে পারবো, এন এন সংখ্যক বছরের, অর্থাৎ যত সংখ্যক বছরই আমাকে দেখ না কেন আমি ইজিলি বের করে ফেলতে পারবো। তো তোমার বইয়ে মূলত এই ফর্মুলাটা আছে এবং এই ফর্মুলাটা আছে। এই ফর্মুলাটা থেকে কিভাবে আমরা এই ফর্মুলাটাতে আসলাম সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করলাম এতক্ষণ। কিভাবে এই ফর্মুলা থেকে এই ফর্মুলাতে আসা যায়, অর্থাৎ সি থেকে, শুধু সি থেকে আমরা কিভাবে সি এন পর্যন্ত আসতে পারবো সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। অর্থাৎ এই সম্পূর্ণ বিষয়টা তুমি যদি বুঝতে পারো তাহলে পরে তুমি বুঝতে পারবা সি এন এর ভ্যালুটা কিভাবে তুমি বের করতে পারছো। তো চলো এখন বেসিকের একদম লাস্ট টপিক যেটা আছে সেটা হলো কম্পাউন্ড প্রফিট বা চক্রবৃদ্ধি মুনাফা, সেটা নিয়ে আলোচনা করি। যেটা বললাম যে কম্পাউন্ড প্রফিট একদম লাস্ট, আমাদের এই চ্যাপ্টারের বেসিকের একদম লাস্ট টপিক, সেটা হলো কম্পাউন্ড প্রফিট বা চক্রবৃদ্ধি মুনাফা। এখন দেখো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমার কি করা লাগবে, যে কম্পাউন্ড প্রফিট যেটা আছে, কম্পাউন্ড প্রফিট ইকুয়াল টু আমরা জানি যে কম্পাউন্ড প্রিন্সিপাল মাইনাস ইনিশিয়াল প্রিন্সিপাল। ইনিশিয়াল প্রিন্সিপাল কোনটা, ইনিশিয়াল প্রিন্সিপাল হলো যেটা তুমি একদম শুরুতে ব্যাংকে জমা রাখছো। ইনিশিয়াল প্রিন্সিপাল মানে হলো মূলধন, একদম মূলধন, হ্যাঁ একদম প্রফিট। অর্থাৎ এর আগে যে এক্সাম্পল আমি বলছিলাম যে আমি ব্যাংকে 100 টাকা রাখলাম, এটার উপর আমার কি করছে 10% প্রফিট দিছে, যার ফলে আমার টাকাটা বাইরে কত হয়ে গেছে, 110 টাকা হয়ে গেছে। তো এই যে 100 টাকা ব্যাংকে জমা রাখছি এটা হলো আমার ইনিশিয়াল প্রিন্সিপাল। আর কম্পাউন্ড প্রিন্সিপাল কোনটা, যেটা আমার ব্যাংকে মুনাফা পাওয়ার পর বা ইন্টারেস্ট পাওয়ার পর আমার যে টাকাটা হয়েছে সেটা হলো আমার কম্পাউন্ড প্রিন্সিপাল। তো এই কম্পাউন্ড প্রিন্সিপাল থেকে আমরা কি করব, ইনিশিয়াল প্রিন্সিপালটা মাইনাস করব। অর্থাৎ কম্পাউন্ড প্রিন্সিপাল থেকে আমরা ইনিশিয়াল প্রিন্সিপালটা মাইনাস করব। হ্যাঁ ইনিশিয়াল, তো আমরা কি জানি, সি ইকুয়াল টু, আমরা ফর্মুলা কি জানি, সি ইকুয়াল টু ফর্মুলা আমরা যেটা আলোচনা করে আসছি যে সি ইকুয়াল টু হলো পি ইন্টু 1 প্লাস আর এন, এইটা মাইনাস পি। এই যে জিনিসটা আছে এটাই হলো তোমার মূলত কম্পাউন্ড প্রফিটের ফর্মুলা, যেটা তোমার বইয়ে দেওয়া আছে। এইটাই হলো তোমার কম্পাউন্ড প্রফিটের ফর্মুলা। তো এই ছিল মূলত আলোচনা তোমার এই কি বলে মুনাফা বা প্রফিট চ্যাপ্টার 2 এর বেসিক আলোচনা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এতক্ষণ যা নিয়ে আলোচনা করলাম। একটা খুব বড় চ্যাপ্টার, যদিও চ্যাপ্টারটা খুব ইজি, কিন্তু বেসিক গুলা খুবই বড় এবং খুবই ইন ডিটেইলে পড়া লাগবে তোমাকে যদি তুমি এই চ্যাপ্টার খুব ক্লিয়ারলি একদম খুব ভালোভাবে বুঝতে চাও। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও কোনো কম থাকে, প্রবলেম থাকে, তাহলে কমেন্টে জানাইতে পারো, আমরা ইনশাল্লাহ তোমার সেই সমস্যাগুলো সমাধান করে দেবো। হ্যাঁ, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ।